আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ। সাথে রয়েছি আমি মোহাম্মদ আরিফুর রহমান। আমরা যেহেতু তোমাদেরকে এর আগের ক্লাসে কার্বোহাইড্রেট কি এর শ্রেণী বিন্যাস পড়াচ্ছিলাম এবং আমরা অণুর গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ পড়াচ্ছিলাম, সেক্ষেত্রে মনোস্যাকারাইড এবং তার উদাহরণটি পড়েছিলাম, পাশাপাশি মনোস্যাকারাইডের বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম এবং মনোস্যাকারাইডের দুটো উদাহরণ ছিল, একটি হচ্ছে গ্লুকোজ, অন্যটি ফ্রুক্টোজ। আরো অনেকগুলো উদাহরণ রয়েছে, বাট যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেই উদাহরণগুলো আমরা দিয়েছি। তাই আমরা আর ভূমিকায় না গিয়ে আমরা সরাসরি আমাদের গত ক্লাসের যে পড়াটুকু ছিল তারপর থেকে কন্টিনিউ করছি। তাহলে খেয়াল করো, আমরা যে জিনিসটা পেয়েছিলাম সেটি ছিল কার্বোহাইড্রেটকে অনুসংখ্যার ভিত্তিতে যে কয়েকটি ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটি ছিল মনোস্যাকারাইড। প্রথমটি হচ্ছে মনোস্যাকারাইড। আর এই মনোস্যাকারাইড ছিল তারাই যাদেরকে আর আর্দ্র বিশ্লেষণ করা যাবে না, তারাই হচ্ছে একক অণু। তারপরে সেকেন্ড যে ভাগটি আমরা জানি বা পড়েছি সেটি হচ্ছে অলিগোস্যাকারাইড এবং শেষটি হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে আমরা এখন আসছি অলিগোস্যাকারাইড। খেয়াল করো, অলিগো অর্থ ফিউ বা কম, আর যথারীতি স্যাকারন অর্থ চিনি। তার মানে হচ্ছে অলিগোস্যাকারাইড। মনে রাখবে, এখানে চিনি বলতে কিন্তু একক চিনিকে বোঝাচ্ছে, একক অর্থাৎ এক অণু। তাহলে এভাবে ভাবো, কম সংখ্যক বা কিছু সংখ্যক একক অণু বা একক চিনি। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি একক অণু মানেই ছিল মনোস্যাকারাইড। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারছি অলিগোস্যাকারাইড মানে হচ্ছে তার মধ্যে অল্প কিছু সংখ্যক বা কম সংখ্যক একক চিনি থাকবে, অর্থাৎ একক মনোস্যাকারাইড থাকবে। তাহলে আমরা এভাবে বলতে পারি, যদি কোনো কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে কিছু সংখ্যক, সেটা কত, কোনো বইতে আছে 2 থেকে 9 বা 2 থেকে 10। তোমরা যদি পরীক্ষায় 2 থেকে 9 দাও তবুও শুদ্ধ, 2 থেকে 10 দিলেও শুদ্ধ। যদি কোনো কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে 2 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যায়, তবেই তাকে বলা হয় অলিগোস্যাকারাইড। এখন প্রশ্ন আসতে পারে, আমরা এই কথাটি বললেই তো পারতাম যদি কোনো কার্বোহাইড্রেটকে ভাঙলে, বাট আমরা কেন বলছি আর্দ্র বিশ্লেষণ করলে? এই শব্দটি আমরা একটু পরে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তাহলে এতটুকু জেনে নিই আমরা, যদি কোনো কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে কিছু সংখ্যক, অল্প সংখ্যক বা কম সংখ্যক মনোস্যাকারাইড পাওয়া যায়, তবে তাকে বলা হয় অলিগোস্যাকারাইড। তাহলে আমরা আরেকটি বিষয় পেয়ে গেলাম, মনোস্যাকারাইড এর সেকেন্ড ভাগটি হচ্ছে অলিগোস্যাকারাইড। আরো একটা বিষয় পেয়ে গেলাম, অলিগোস্যাকারাইড তাহলে গঠিত হয় কিভাবে? উত্তর আসছে, আমি একটু আগে জেনেছি বোধহয়, কিছু সংখ্যক বা অল্প সংখ্যক, বা লিখি অল্প সংখ্যক কে মনোস্যাকারাইড মিলেই তৈরি করে অলিগোস্যাকারাইড। তাহলে এভাবে ভাবো, এখন উল্টা ভাবে, যদি একটি অলিগোস্যাকারাইড ভেঙে যায় তাহলে আমরা
অল্প সংখ্যক বা কিছু সংখ্যক মনোস্যাকারাইড পাবো। তাহলে ভাবো যদি আমরা এইভাবে ভাবি বিষয়গুলোকে, অর্থাৎ অল্প সংখ্যক মনোস্যাকারাইড মিলে গঠন করে অলিগোস্যাকারাইড। একইভাবে একটি অলিগোস্যাকারাইড যদি ভেঙে যায় আদ্র বিশ্লিষ্ট হয় তখন আমরা পাবো কিছু সংখ্যক মনোস্যাকারাইড। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম অলিগোস্যাকারাইড গুলোই মনোস্যাকারাইড গুলোই অলিগোস্যাকারাইড গঠন করে। এখন দেখো, তাহলে প্রশ্ন আসছে যখন অলিগোস্যাকারাইড গঠিত হবে মনোস্যাকারাইডের কম্বিনেশনের ফলে, সেক্ষেত্রে কিভাবে মনোস্যাকারাইড গুলো যুক্ত থাকবে? তখন বলছে মনোস্যাকারাইড গুলো পরস্পরের সাথে একটি বন্ড দ্বারা যুক্ত থাকবে, যে বন্ডটিকে আমরা বলছি গ্লাইকোসাইডিক বন্ড। অর্থাৎ মনোস্যাকারাইড গুলো পরস্পরের সাথে গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড গঠন করে। আবার প্রশ্ন আসছে, তাহলে এই গ্লাইকোসাইডিক বন্ডটা কি? তবে আমরা এতটুকু মতো বুঝতে পেরেছি, যখন মনোস্যাকারাইড থেকে অলিগোস্যাকারাইড হবে তখন গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হবে। খেয়াল করো, যখন মনোস্যাকারাইড থেকে অলিগোস্যাকারাইড গঠন হবে তখন গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হবে। তাহলে একটু উল্টা ভাবো তো, যখনই অলিগোস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড হবে তখন কি হবে? অপোজিট হবে। খুব সহজ, আমরা মাইনাস দিয়ে বোঝাচ্ছি ভেঙে যাওয়াকে, প্লাস দিয়ে বোঝাচ্ছি তৈরি হওয়াকে। একইভাবে নিশ্চয়ই অলিগো থেকে যখন মনো হবে তখন কি হবে? গ্লাইকোসাইডিক বন্ডগুলো ভেঙে যাবে। তার মানে হচ্ছে যখনই গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয় তখনই মনোস্যাকারাইড থেকে অলিগোস্যাকারাইড হয়, আর যখনই সে বন্ডটা ভেঙে যায় দেন ধীরে ধীরে অলিগোস্যাকারাইডটি মনোস্যাকারাইডে রূপান্তরিত হয়। তাই বলা হয় যখনই মনোস্যাকারাইডগুলো পরস্পরের সাথে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয় তখনই তৈরি হয় অলিগোস্যাকারাইড। তোমরা গ্লাইকোসাইডিক বন্ডটি পাওনা আছো। এবার খেয়াল করো, একটা বিষয় জানিয়ে রাখি তোমাদেরকে। দেখো, যখন একটি গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয় তখন সেখান থেকে এক অণু পানি বেরিয়ে যায়। অর্থাৎ গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হওয়ার সময়, প্রত্যেকটি বন্ড তৈরি হওয়ার সময় এক অণু পানি বেরিয়ে যায়। এখন খেয়াল করো, যদি গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হওয়ার সময় পানি বেরিয়ে যায়, এবার উল্টা ভাবো, যদি গ্লাইকোসাইডিক বন্ড ভাঙতে হয় তাহলে অপোজিট, ঠিক একটি বন্ড ভাঙতে গেলে এক অণু পানি যুক্ত করতে হবে। সুতরাং ভেবে দেখো, এখান থেকে আমরা কি বুঝতে পারি? যদি মনোস্যাকারাইড থেকে অলিগোস্যাকারাইড সৃষ্টি হয় সেক্ষেত্রে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয় এবং পানি বেরিয়ে যায়। উল্টাভাবে অলিগোস্যাকারাইড থেকে যখন মনোস্যাকারাইড হয় তখন সেই গ্লাইকোসাইডিক বন্ড ভেঙে যায়। কিভাবে? পানি যুক্ত হয় দেন ভেঙে যায়। এবার ভেবে দেখো, যদি কোনো কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে 2 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যায় তবে তাকে বলা হয় অলিগোস্যাকারাইড। তার মানে হচ্ছে অলিগো থেকে পাবো মনো, সো গ্লাইকোসাইডিক বন্ড ভাঙতে হবে, আর ভাঙতে গেলেই পানি যোগ করতে হবে, আর পানি যোগ করাকে আমরা কি বলছি? আদ্র বিশ্লেষণ। তাই আমরা এই কথাটি বলেছি, যদি কোনো কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে মনোস্যাকারাইড পাওয়া যায় 2টি থেকে 9টি ও 10টি যাই বলি। তাহলে আমরা এটা বুঝে গিয়েছি। এখন দেখো, যেহেতু অলিগোস্যাকারাইডে নাম্বার অফ মনোস্যাকারাইড মোর দেন 1 থাকবে, সুতরাং আমরা এই অলিগোস্যাকারাইডকে তার মধ্যে কয়টি মনোস্যাকারাইড অণু রয়েছে তার উপর ভিত্তি করে ভাগ করতে পারবো। যেমন খেয়াল করো,
যদি কোনো অলিগোস্যাকারাইডের মাঝে দুটি মনোস্যাকারাইড থাকে, দুটি, খেয়াল করো, তাহলে সেটি হবে ডাই। ডাই মানে দুই, আর স্যাকারাইড আসছে স্যাকারন থেকে, সো তার মধ্যে রয়েছে দুটি মনোস্যাকারাইড। সুতরাং ডাইস্যাকারাইড বলতে বোঝায় যদি কোনো কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে দুটি মনোস্যাকারাইড পাওয়া যায়, তাকে আমরা বলবো ডাইস্যাকারাইড। এবার তোমরাই বলো, আমরা পরে বলছি। তাহলে ট্রাইস্যাকারাইড কাকে বলবো? ট্রাইস্যাকারাইড, ট্রাই, খেয়াল করো, ট্রাই মানে হচ্ছে তিন। সুতরাং যদি কোনো কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে দুটি মনোস্যাকারাইড পাওয়া যায়, তবে তাকে, সরি ভুল বলেছি, যদি কোনো কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে তিনটি মনোস্যাকারাইড পাওয়া যায়, তবে তাকে বলা হবে ট্রাইস্যাকারাইড। এখন একটা ছোট প্রশ্ন তোমাদেরকে করছি, খেয়াল করো, এটি মোস্ট কমন আমাদের পড়ার মধ্যে। দেখো, এই যে একটি সুগার তোমরা খাও, আমরাও খাই, C12H22O11, যাকে তোমরা সুক্রোজ বলে থাকো, আমরা সুক্রোজ বলি। এবং এই ডাইস্যাকারাইডটি আমাদের সবার কাছে কমন, এবং তোমরা জানো এটা, এই সুক্রোজকে ভাঙলে এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ পাওয়া যায়। তাহলে সুক্রোজ একটি ডাইস্যাকারাইড। কেন? কারণ এর মধ্যে এক অণু গ্লুকোজ রয়েছে, এক অণু ফ্রুক্টোজ রয়েছে। এখন যদি প্রশ্ন আসে সুক্রোজকে কেন ডাইস্যাকারাইড বলা হয়, একটি অনুধাবনমূলক প্রশ্ন, দেন আমরা প্রথম বলবো ডাইস্যাকারাইড কাকে বলে? যদি কোনো কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে দুটি মনোস্যাকারাইড পাওয়া যায়, অথবা যদি কোনো অলিগোস্যাকারাইডকে আদ্র বিশ্লেষণ করলে দুটি মনোস্যাকারাইড পাওয়া যায়, তবে তাকে ডাইস্যাকারাইড বলে। দেন এরপর লিখবো, যেহেতু সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ অর্থাৎ দুই অণু মনোস্যাকারাইড পাওয়া যায়, তাই সুক্রোজ একটি ডাইস্যাকারাইড। এবার খেয়াল করো, এই যে অলিগোস্যাকারাইডটি আছে, এদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মনোস্যাকারাইডের মতোই, তবে মনে রাখবে এটি পার্থক্য আছে অলিগোর সাথে মনোর। সেটি হচ্ছে অলিগোস্যাকারাইড এর আণবিক ওজনটি মনোস্যাকারাইড অপেক্ষা বেশি, কিন্তু পলিস্যাকারাইড অপেক্ষা কম। অন্যান্য যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো কিন্তু মনোস্যাকারাইডের মতোই। সুতরাং পরীক্ষা আসলে আমরা লিখে দিতে পারবো, শুধু একটা জায়গায় লিখবো, এদের আণবিক ওজন মনোস্যাকারাইড অপেক্ষা বেশি কিন্তু পলিস্যাকারাইড অপেক্ষা কম। এখন যে উদাহরণটি আমরা জানি মল্টোজ, এটা উদাহরণ, আমরা এই সংকেতটি দেখে ভয় পাওয়ার কিছু না, আমরা এটা প্র্যাকটিস করাবো, খুব সহজ। দেখো, দুই অণু মনোস্যাকারাইড, এটি গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয়েছে। একইভাবে এটি হচ্ছে সুক্রোজ, যেটি দুই অণু মনোস্যাকারাইড একটি গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয়েছে। এবং গ্লাইকোসাইডিক বন্ড কি, এটি কিভাবে গঠিত হয়, এটা আমরা ইনশাআল্লাহ অবশ্যই এর পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এবার আমরা আসছি পলিস্যাকারাইড। খেয়াল করো, যদি প্রশ্ন করা পলি মানে কি, দেখো পলি মানে হচ্ছে অসংখ্য, বহু। আর আমরা জানি স্যাকারন মানে চিনি, তবে চিনি বলতে কোন চিনি? একক চিনি। আর একক চিনি মানেই কি? একক চিনি মানে হচ্ছে মনোস্যাকারাইড, এটা সবাই জানি আমরা। সুতরাং যদি তোমাকে প্রশ্ন করা হয় পলিস্যাকারাইড কাকে বলা হয়, তার মানে হচ্ছে যদি কোনো কার্বোহাইড্রেটকে আগের মতোই আদ্র বিশ্লেষণ করলে অসংখ্য, বহু, এ লার্জ নাম্বার অফ মনোস্যাকারাইড পাওয়া যায়, তবেই তাকে বলা হবে পলিস্যাকারাইড। আবার বলছি আমরা, যদি কোনো কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে অসংখ্য, বলতে 10 এর বেশি, সেটা কয়েক হাজার বা কয়েক লাখও হতে পারে, অসংখ্য বা অনেকগুলো মনোস্যাকারাইড পাওয়া যায়, তবেই তাকে বলা হবে পলিস্যাকারাইড। তার মানে হচ্ছে আমরা আরো একটি কার্বোহাইড্রেট পেয়ে গেলাম, সেটি হচ্ছে কি? পলিস্যাকারাইড। দেখো, এই যে পলিস্যাকারাইডটি আছে, এটিও কিন্তু
গ্লাইকোসাইডিক বন্ড দ্বারাই যুক্ত, যে ক্ষেত্রে অনেকগুলো মনোস্যাকারাইড রয়েছে। খেয়াল করো, এখানে যখন মনো থেকে পলি হবে তখন প্রথমে মনো থেকে হবে অলিগো, দেন অলিগো থেকে হবে পলি। একইভাবে ভাবো, যখন পলিস্যাকারাইড ভেঙে গিয়ে মনো হবে, দেন প্রথমে পলিস্যাকারাইড ভেঙে হবে অলিগোস্যাকারাইড, সে অলিগোস্যাকারাইড ভেঙে হবে মনোস্যাকারাইড। দেখো এখানে অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড গঠনের যে প্রক্রিয়াটি সেটি একই, শুধু পার্থক্য হচ্ছে যখন মনোস্যাকারাইড থেকে অলিগোস্যাকারাইড গঠিত হয় তখন নাম্বার অফ মনোস্যাকারাইড হবে একটি নির্দিষ্ট পরিমাণ কম সংখ্যক, কিন্তু যখন পলিস্যাকারাইড হবে তখন সেই সংখ্যাটি হবে অনেক বেশি। বাট অন্যান্য যে বিষয়গুলো আছে, এছাড়া গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হওয়া, পানি বেরিয়ে যাওয়া, কিংবা উল্টো দিকে গেলে গ্লাইকোসাইডিক বন্ড ভেঙে যাওয়া, পানি যুক্ত হওয়া, এই বিষয়গুলো হচ্ছে একই রকম। তো মনে রাখবে, মনো থেকে কখনোই পলি ডাইরেক্ট হবে না, আগে মনো হবে অলিগো, দেন অলিগো থেকে হবে পলি। ভাঙতে গেলে উল্টা, পলি ভেঙে প্রথমে অলিগো, তারপরে হবে মনোস্যাকারাইড। এবার চলে আসছে আমরা আমাদের, তাহলে খেয়াল করে আমরা বুঝে গিয়েছি অসংখ্য মনোস্যাকারাইড গুলো পরস্পরের সাথে যখন গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয়ে উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ জৈব অণুর সৃষ্টি করে। খেয়াল করো, যেহেতু অনেকগুলো মনোস্যাকারাইড, সুতরাং অনেকগুলো যখন একত্রিত হবে তার আণবিক ওজন বেড়ে যাবে। সুতরাং আমরা এভাবে বলতে পারবো অসংখ্য মনোস্যাকারাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে উচ্চ আণবিক ওজন বিশিষ্ট যে বৃহৎ জৈব অণুর সৃষ্টি করে তাকে বলা হয় পলিস্যাকারাইড। এছাড়াও আমরা যখন তার ক্যারেক্টারগুলো দেখব সেখান থেকেও আমরা এই সংজ্ঞাটি বলতে পারবো। এবার আসছি আমরা পলিস্যাকারাইড যেটি আছে তার কিছু ক্যারেক্টার পড়ছি, যেটি পুরোপুরি ভাবে মনোস্যাকারাইডের অপোজিটটা। প্রথমত হচ্ছে এরা অপ্রকৃত শর্করা নামে পরিচিত, যেটি ছিল মনোস্যাকারাইডের মধ্যে ছিল প্রকৃত শর্করা। 2 নম্বর, এরা স্বাদে মিষ্টি নয়। 3, এরা পানিতে অদ্রবণীয়। 4, এদের আণবিক ওজন বেশি, যেহেতু মনো ছিল খুবই কম, একটা অণু আণবিক ওজন কম ছিল, বাট পলির ক্ষেত্রে সে আণবিক ওজনটা অনেক বেশি। এবং খেয়াল করো, যারা পলিস্যাকারাইড তারা কিন্তু তোমরা পড়েছো স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। দেখো, স্টার্চ ছিল উদ্ভিদ দেহের সঞ্চিত খাদ্য, গ্লাইকোজেন ছিল প্রাণী দেহের সঞ্চিত খাদ্য। সুতরাং এরা কাজ করে কি হিসেবে? সঞ্চিত খাদ্য হিসেবে। আবার এটাও তোমরা জানো, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদানটি হচ্ছে সেলুলোজ। সুতরাং এরা কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। সুতরাং আমরা এটা বলতে পারি এরা কোনো কোনো ক্ষেত্রে গাঠনিক উপাদান, আবার কোনো কোনো ক্ষেত্রে সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে। দেখো, এখান থেকে আবার সংজ্ঞা দেওয়া যায় পলিস্যাকারাইড কিভাবে। উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কার্বোহাইড্রেট যারা পানিতে অদ্রবণীয় এবং স্বাদে মিষ্টি নয়। খেয়াল করো, উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কার্বোহাইড্রেট যারা পানিতে অদ্রবণীয় এবং স্বাদে মিষ্টি নয় তাদেরকে পলিস্যাকারাইড বলে। একইভাবে আমরা মনের ক্ষেত্রে বলতে পারি নিম্ন আণবিক ওজন বিশিষ্ট কার্বোহাইড্রেট যারা পানিতে দ্রবণীয় এবং স্বাদে মিষ্টি, তারা হচ্ছে মনোস্যাকারাইড। তুমি যদি লিখতে জানো, পড়াগুলো তোমার জানা থাকে, তুমি ক্যারেক্টার থেকেও যেমন বৈশিষ্ট্য লিখতে পারো, আবার প্রাথমিক যে আমরা সংজ্ঞাটি ক্যারেক্টার থেকে যেমন সংজ্ঞা লিখতে পারো, একইভাবে আমরা প্রাথমিকভাবে যে সংজ্ঞাটা দিয়েছিলাম সেটাও লিখতে পারবে। এখন দেখো, এই পলিস্যাকারাইড উদাহরণ আমরা একটু আগে জেনে গিয়েছি কি কি। স্টার্চ ছিল, সেলুলোজ ছিল, গ্লাইকোজেন ছিল। এটি হচ্ছে সেই স্টার্চ এবং এটি হচ্ছে সেই সেলুলোজ। আমরা এই স্ট্রাকচারগুলো তোমাদেরকে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ পড়াবো, এবং এখানে যখন এই গঠনগুলো পড়ো তখন দেখবে না আসলে কঠিন না, খুবই সহজ। এখন খেয়াল করো, তাহলে আমরা একটু আগেই জেনেছি আমরা 3টি ভাগে ভাগ করেছিলাম। এক হলো মিষ্টতার ভিত্তিতে, অণুর গঠনের ভিত্তিতে এবং বিজারণ ক্ষমতার ভিত্তিতে। এবার আসছি, দেখো, স্বাদের মিষ্টতার ভিত্তিতে 2 রকম আমরা জানি। এক হচ্ছে স্বাদ থাকবে মিষ্টি, আর এটা মিষ্টি নয়। যেটি মিষ্টি তাকে বলে সুগার। আমরা জানি অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড যেহেতু তারা স্বাদে মিষ্টি, সো তারা সুগার। অন্যদিকে যারা স্বাদে মিষ্টি নয়, একটু আগে জেনেছি, একটু আগেই, সেটা হচ্ছে যারা পলিস্যাকারাইড তারা স্বাদে মিষ্টি নয়, সুতরাং নন সুগার বলতে মূলত পলিস্যাকারাইড।
এই জন্য আমরা বলেছিলাম প্রথমে যখন আমরা অণুর গঠনের ভিত্তিতে শ্রেণীবিন্যাসটি পড়বো সব জেনে যাবো। সুতরাং সুগার কারা? সুগার হচ্ছে এরা স্বাদে মিষ্টি, পানিতে দ্রবণীয় এবং এরা দানাদার পদার্থ, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ অর্থাৎ যেগুলো অলিগো এবং মনোস্যাকারাইড উদাহরণ। অন্যদিকে নন সুগার কারা? যারা স্বাদে মিষ্টি নয়, পানিতে অদ্রবণীয়, এরা দানাদার নয়, পাউডারের মতো, এবং উদাহরণটা আমরা একটু আগে জেনেছি স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। এছাড়াও এই যে স্বাদের মিষ্টতা ছাড়াও আমরা কার্বোহাইড্রেটকে আবার বিজারণ ক্ষমতার ভিত্তিতে ভাগ করতে পারি দুটি ভাগে। একটি হচ্ছে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা, আর একটি হচ্ছে নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। আমরা এই দুটি সংজ্ঞা বা এর বিস্তারিত এখন পড়াবো না। আমরা যখন এই কার্বোহাইড্রেটের গঠনগুলো, বিভিন্ন প্রকার কার্বোহাইড্রেটের গঠনটা পড়াবো, দুটি গঠন চাত্রিক এবং শেকল, তখনই আমরা এই রিডিউসিং সুগারটা সংজ্ঞা বলবো প্লাস ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যা পড়লাম দেখি তার মধ্য থেকে আমরা কিছু প্রশ্ন পারি কিনা। প্রথমত কার্বোহাইড্রেটকে আমরা পারি আলহামদুলিল্লাহ। মনোস্যাকারাইড কাকে বলে এটাও আমরা পারি। সুক্রোজকে ডাইস্যাকারাইড বলা হয় এটা আমরা পারি, একটু আগে আমরা ব্যাখ্যা করেছি। পলিস্যাকারাইড কিভাবে গঠিত তাও আমরা জানি। শুধু পলি নয়, মনোস্যাকারাইড থেকে অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড দুটি একইভাবে গঠিত হয়, সেটি হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছি। তোমরা বাসায় অণুর গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেটের যে শ্রেণীবিন্যাসটি আমরা পড়িয়েছি, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ তোমরা অবশ্যই পারবে এবং এই কোশ্চেনটা পরীক্ষা আসলে আমরা লিখতে পারবে আশা করছি। সবাইকে আগামী ক্লাসের জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থেকো। আসসালামু আলাইকুম।